অষ্টম শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো আছো? হ্যাঁ, সবাই বাংলা এবং বাংলা খাতা এবং বই নিয়ে আসো। আমি সবসময় বলেছি যে অনলাইনে ক্লাসে আসলে আমরা আসলে তোমাদেরকে পেয়ে অনলাইন ক্লাসে আসলে আমার সবসময় ভালো লাগে। ঠিক আছে, আজকে একটা সুন্দর ক্লাস হবে। বলতে আমি পুরো সিলেবাসটা যখন দেখলাম তখন তোমাদের দেখা গেল তৈলচিত্রের ভূত, এটা সম্ভবত পড়া হয়নি। ঠিক আছে, তোমাদের বইয়ের 22 পৃষ্ঠায় তৈলচিত্রের ভূত, এটা একটু বের করো। ঠিক আছে, তৈলচিত্রের ভূত। তৈলচিত্রের ভূত লিখেছেন কে বলতে পারো? মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, লেখকের নামটা শুদ্ধ করে লেখার চেষ্টা করবে। লেখকের নামটা শুদ্ধ করে লেখার চেষ্টা লিখতে হবে। লেখকের নাম কখনো ভুল হলে সেটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তৈলচিত্রে ভূত, আমরা সবসময় একটা ভূতের একটা আতঙ্ক থাকে, কিন্তু প্রত্যেকটা জায়গায় যে একটা বিজ্ঞানসম্মত একটা ব্যাখ্যা থাকে আসলে এইসব কুসংস্কার, ঠিক আছে, এই অসচেতন থেকে আমাদের এটা সৃষ্ট। এই কুসংস্কার থেকে মুক্তি দিতে পারে একমাত্র বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। এই তৈলচিত্রের ভূতটা আমরা পড়লেই সেটাই বুঝতে পারি। আমাদের সমাজে কিন্তু অনেক ধরনের কুসংস্কার রয়েছে, সেগুলো তোমাদের বয়সী ছেলেরা এইখানে তৈলচিত্রের ভূতে যে চরিত্রটা আছে নগেন, সে তোমাদের বয়সের একটা ছেলে। সে যে কিভাবে ভূতের আতঙ্কে ছিল এবং তার ডাক্তার, পরাশর ডাক্তার তাকে কিভাবে সে আতঙ্ক থেকে যৌক্তিক একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়ে তাকে বোঝাতে সক্ষম হয়েছে, আমরা সেটাই জানতে পারবো। আমাদের আসলে সমাজে যত কিছুই ঘটে না কেন তার পিছনে একটা ব্যাখ্যা অবশ্যই থাকে। ঠিক আছে, আমাদেরকে সেই ব্যাখ্যাটাকে আসলে উদ্ঘাটন করতে হবে। সে ব্যাখ্যাটাকে উদ্ঘাটন করলে আমরা সত্যিকার ঘটনাটা সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, দেখো, ভূত বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে যে কুসংস্কার বিরাজমান তা ভিত্তিহীন, কাল্পনিক, অযৌক্তিক। ঠিক আছে, এই ভিত্তিহীন, কাল্পনিক, এই অযৌক্তিক থেকে যেন আমরা যুক্তিসঙ্গত ব্যাখ্যা নিয়ে ঘটনাটা সম্পর্কে জানতে পারি, সেই সম্পর্কে আসলে তৈলচিত্রের ভূতে গল্পে রয়েছে। তাহলে এটা মূলত এটা একটি কি ছোট গল্প, কিশোরদের জন্য এটি একটি ছোট গল্প। এটি একটি ছোট গল্প। ঠিক আছে, লিখেছেন কে? মানিক বন্দ্যোপাধ্যায়। তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি কিশোর উপযোগী ছোট গল্প। এখন এখানে তোমাকে নৈতিক বিষয়ের জন্য এবং সৃজনশীল বিষয়ের জন্য দুটো জিনিস উল্লেখযোগ্য। এটা হচ্ছে, একটি হচ্ছে এটা একটি ছোট গল্প, আরেকটি হচ্ছে কিশোর উপযোগী। এটা হচ্ছে কিশোর উপযোগী ছোট গল্প। ঠিক আছে, কিশোর কিশোর উপযোগী, কিশোর উপযোগী ছোট গল্প। ঠিক আছে, তাহলে আমার 3টা পয়েন্ট তুমি নোট করে রাখো খাতায়। আমি এই জন্য সবসময় বলি যে আমার ক্লাসে তোমরা যে কোনো ক্লাসে খাতা, কলম, বই অবশ্যই নিয়ে রাখবে, কারণ জরুরি যে বিষয়গুলো থাকে সেটা যাতে নোট করে রাখতে পারো। এখন তুমি নোট করে রাখো, এটি হচ্ছে একটি ছোট গল্প এবং কিশোর উপযোগী। ঠিক আছে, নবী থেকে আসবে এবং সৃজনশীলে জ্ঞানমূলক প্রশ্নেও তোমাদের এই ছোট ছোট তথ্যগুলো আসবে। এই জন্য খুঁটিনাটি এই বিষয়গুলো জানা খুবই জরুরি।
1941 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে মৌচাক পত্রিকায় প্রকাশিত হয় এই গল্পটি। তাহলে কোন পত্রিকায় প্রকাশিত হয় সেটা একটু লিখে রাখো, মৌচাক পত্রিকায় প্রকাশিত হয় এই ছোট গল্পটি, তারপরে সংকলিত হয়ে পাঠ্য বইয়ে এসেছে। ভূতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে বিরাজমান কুসংস্কার যে ভিত্তিহীন, মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে তা তুলে ধরেছে। আমাদের মধ্যে যে একটা কুসংস্কার রয়েছে, ভূতের যে একটা ভয়ভীতি রয়েছে, সেটা সম্পর্কে মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে পরিষ্কারভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এই গল্পে তিনি দেখিয়েছেন বিজ্ঞান বুদ্ধির জয়, বিজ্ঞানসম্মত ব্যাখ্যার যে একটা জয়গান রয়েছে, এই গল্প পড়লে তুমি সেটা জানতে পারবে। ঠিক আছে, কুসংস্কার ছন্নতার কারণে মানুষ নানা অশুভের শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে বিভ্রান্ত হয়ে পড়ে। কুসংস্কারের প্রতি মানুষ বিশ্বাস স্থাপন করে আসলে একটা বিভ্রান্তিতে পড়ে যায়। ঠিক আছে, যখন একটা আতঙ্কগ্রস্ত হয়ে যায় তখন সেই মূল কাজটা তখন করতে পারে না। এই আতঙ্কটাই সবসময় তাকে পিছনের দিকে নিয়ে যায়। এই জন্য আমাদের এই কুসংস্কার থেকে ফিরে আসতে হবে। তার জন্য দরকার আমাদের বিজ্ঞানসম্মত যৌক্তিক ব্যাখ্যা। মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে নগেন চরিত্রের মধ্যে ভূত বিশ্বাসের স্বরূপ ব্যাখ্যা করেছেন। নগেন যে ভূতকে বিশ্বাস করেছেন এই গল্পে সেটা আছে। ঠিক আছে, সে কিভাবে বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকে লালন করে সঠিক ঘটনাটা সম্পর্কে বুঝতে পেরেছে এই গল্পে, তার পুরো ব্যাখ্যা রয়েছে। আমি শুরুতেও বলেছি, আবারও তোমাদের পাঠ্য বইয়ের পাঠ পরিস্থিতিতে বিষয়টা আরো পরিষ্কারভাবে বলা হয়েছে, এই জন্য আমি তোমাদেরকে আবারও সেটা বলছি। ঠিক আছে, মৃত ব্যক্তির আত্মা ভূতে পরিণত হয়, এইরকম বিশ্বাস সমাজে একদম প্রচলিত রয়েছে। আমাদের সমাজে একদম প্রচলিত রয়েছে যে কোনো মানুষ মারা গেলে ভূতে পরিণত হয়। ঠিক আছে, এটা যে একটা ভুল, এই কুসংস্কার যে একটা ভুল, এটা এই গল্প পড়লে যৌক্তিক ব্যাখ্যার মাধ্যমে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, অন্যদিকে পরাশর ডাক্তার সবকিছু যুক্তি দিয়ে বিচার করেন বলে তার কাছে বৈদ্যুতিক শকের বিষয়টি ধরা পড়েছে। তাহলে আমরা একটু মূল গল্পের কিছু অংশে চলে আসি, তারপরে আমরা শব্দার্থগুলো পড়ব, তারপরে এক এক করে আমরা শব্দের অর্থ মূল বিষয়টা সম্পর্কে আরেকটু ক্লিয়ার হবো। এখন আমি পাঠ পরিচিতি সামগ্রিকভাবে সারমর্মটা তোমাদেরকে বললাম। ঠিক আছে, এবার পুরো গল্পটাতে চলে আসো। তাহলে গল্পটার নাম হচ্ছে তোলচিত্রে ভূত, লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, শুরুতে আসি, এখানে চরিত্র হচ্ছে দুটি। একটি হচ্ছে নগেন, চরিত্র আরো রয়েছে কিন্তু মূল চরিত্রে রয়েছে দুইজন। সে হচ্ছে নগেন, নগেন হচ্ছে তোমাদের বয়সে হচ্ছে নগেন। আরেকজন রয়েছে পরাশর ডাক্তার, আরেকজন রয়েছে কি পরাশর ডাক্তার। দুজন, একজন হচ্ছে নগেন, আরো চরিত্র রয়েছে, নগেনের মামা আছে, আবার নগেনের মামাতো ভাই রয়েছে, আরো অনেক চরিত্র আছে, কিন্তু মূল চরিত্র ধারণ করছে দুটো, একটা হচ্ছে নগেন আর একটা হচ্ছে পরাশর ডাক্তার। এটাও তোমরা নোট করে রাখো। ঠিক আছে, একদিন সকালবেলা, তাহলে গল্পের শুরুতেই কোন সময়টা উল্লেখ করা হয়েছে? একদিন সকালবেলা। একদিন সকালবেলা নগেন কোথায় গেল? ডাক্তারের কাছে গিয়েছে। তার অবস্থা এবং তার চেহারার বাচনভঙ্গি, মানুষ ভয় পেলে, ভিতর সন্ত্রস্ত হলে তার চেহারার মধ্যে কি হয়, অন্যরকম একটা রূপ ধারণ করে। ঠিক সেরকম নগেন এত ভয় পেয়েছিল, ভয়ে ভয়ে সে পরাশর ডাক্তার কাকার কাছে গিয়েছে। সে যে বসতে হবে, পরাশর ডাক্তারকে যে সম্বোধন করতে হবে, সেটাও সে ভুলে গেছে। ঠিক আছে, এখন কাকা তাকে বললো, কি ব্যাপার নগেন, তোমার কি হয়েছে? তখন নগেন কিন্তু একটা ভাবা চাকা খেয়ে আছে, কারণ সে কিন্তু ভয় পেয়েছে। সে কি ধরনের ভয় পেয়েছে আমরা আগেই জানি, যে নগেন ভূতের ভয় পেয়েছিল। সেটা কিন্তু গল্পের শুরুতে বিষয়টা সেটা আনেনি, কিন্তু নগেনের চরিত্র মাধ্যমে তার ভয়ভীতিটা তুলে ধরা হয়েছে। তাহলে নগেন, তারপরে নগেনকে তার পরাশর ডাক্তার কাকা বসতে বললেন, সে ধপাস করে বসে গেল, যেটা একটা অস্বাভাবিক আচরণ, তাই না? আমাদেরকে কেউ যদি বসতে বলে, আমরা স্বাভাবিকভাবে কি করি? বিনয়ের সাথে সুন্দরভাবে ধন্যবাদ জানিয়ে সুন্দর আচরণ করে আমরা বসি স্বাভাবিকভাবে। কিন্তু সে ওই মুহূর্তে ছিল একটু অস্বাভাবিক, তাই না? কারণ সে ভয়ে ভীত ছিল। সে ধপাস করে চেয়ারে বসে গেল। তার বসে যাওয়ার লক্ষণ দেখেই পরাশর ডাক্তার একটু অবাক হয়ে গেলেন, এবং পরাশর ডাক্তার বুঝতে পারলেন যে নগেন স্বাভাবিক পর্যায়ে নেই।
তার নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তখন সে বলল যে কি হয়েছে তোমার। এখন নগেনকে পড়াশোনার ডাক্তার কিভাবে চেনেন সেটা হচ্ছে সেই জায়গাটা একটু পরিষ্কার হয়ে, নগেনকে পড়াশোনা ডাক্তার চিনেন নগেনের মামার শ্রাদ্ধের সময়। শ্রাদ্ধটা কখন হয়? কেউ মারা গেলে তার জন্য যে কর্মটা করা হয় সেটা হচ্ছে শ্রাদ্ধ। এই শ্রাদ্ধের সময় পড়াশোনা ডাক্তারের সাথে নগেনের পরিচয় হয়। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম মামা মৃত্যুর সময় পড়াশোনা ডাক্তারের সাথে নগেনের পরিচয় হয়। তাহলে নগেন কোথায় থাকে? মামার বাড়িতে। ঠিক আছে, আরেকটি বিষয় আসলো, নগেন মামার বাড়িতে, নগেন মামার বাড়িতে কি করছে? পড়াশোনা ডাক্তারের কাছে পড়াশোনা ডাক্তারের নগেন মামার বাড়িতে পড়াশোনা ডাক্তারের সাথে পরিচয় হয়। তার মানে নগেন নগেন মামার বাড়িতে থেকে কি করছে? পড়াশোনা করছে। তাহলে আমরা জানলাম যে ছোটবেলা থেকে নগেন মামার বাড়িতে থেকে পড়াশোনা করে। নগেনের মামার নাম হচ্ছে, নগেনের মামার নাম সেখানে কিন্তু উজ্জ্ব আছে। ঠিক আছে, তাহলে আমার আরেকটা জিনিস, নগেনের ছোটবেলা কেটেছে কোথায়? মামার বাড়িতে। ঠিক আছে, গুরুতর কিছু ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহে পড়াশোনা ডাক্তার কি করলো? পড়াশোনা ডাক্তার দু হাতের আঙ্গুলের ডগাগুলো একের পর এক চেক করে, কার? নগেনের হাতের আঙ্গুলগুলো, এই যে তোর এই জায়গাগুলোকে একটু পরীক্ষা করে দেখছিল যে নগেন স্বাভাবিকভাবে আছে কিনা। ঠিক আছে, নগেন তার মামার বাড়িতে থেকে কলেজে পড়াশোনা করেছে। এটা আমি তোমাদেরকে আগে বলেছি, নগেন তার মামার বাড়িতে থেকেই পড়াশোনা করেছে। মাস 2 আগে নগেনের কি মামা মারা গিয়েছেন। আমি তো বলেছি নগেনের মামার মৃত্যুর শ্রাদ্ধের সময় পড়াশোনা ডাক্তারের সাথে তার পরিচয় হয়েছিল। ঠিক আছে, তাহলে নগেন কিন্তু, নগেনের মামা কিন্তু নগেনকে প্রচন্ড ভালোবাসতেন। কিন্তু নগেন মামার প্রতি ভক্তি শ্রদ্ধা ছিল, কিন্তু অতটুকু ছিল না। একটা দূরত্ব তার মামার সাথে ছিলই। সামান্য পরিমাণ ভক্তি শ্রদ্ধা দিয়ে সে কিন্তু মামার বাড়িতে মামার সাথে থাকতো। কোনো কারণে সে মামাকে কিছুটা অপছন্দ করতো। ঠিক আছে, তারপর ডাক্তার তারপর বলে যাচ্ছে, তার হাতের আঙুল চেপে চেপে যখন তার স্বাভাবিক অবস্থায় সে ফিরে আসছেন, তখন তাকে নগেন বলল কি হয়েছে। পড়াশোনা ডাক্তার তাকে বললেন। তো নগেন একটু ইয়ে করে ইতস্তত করে বললেন যে কাকা, একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? যে তার মামার কথা সে বলতে গিয়ে, ঘটনাটা সম্পর্কে সে বলতে গিয়ে আবার সে চুপসে গেল। কারণ সে তো আসলে ওই বিষয়টা নিয়ে সে খুবই ভীত সন্ত্রস্ত। তখন সে বলল যে মানুষ কি মারা গেলে ভূত হয়ে যায়? তখন নগেন পড়াশোনা ডাক্তারকে প্রশ্ন করলো। তখন পড়াশোনা ডাক্তার বুঝতে পারলো যে এখানে কোনো সমস্যা হয়েছে, ভূত কোনো বিষয় আছে। তখন সে কেন, কি হয়েছে বলে তাকে প্রশ্ন করলো। তখন বললো যে না বলেন না, মানুষ কি মারা গেলে আসলে ভূত হয়? তখন পড়াশোনা ডাক্তার বললো যে তুমি আগে ঘটনাটা বলো, তারপর আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আসলে কি হয়েছে। তখন পড়াশোনা ডাক্তারকে সে ঘটনা শুরু করলো। তার মামা যখন মারা গেল, তখন তার মামার প্রতি তো তার একটু ভক্তি শ্রদ্ধা একটু কম ছিল, সে মামাকে একটু কম দেখতে পারতো। তো মামা কিন্তু মারা যাওয়ার আগে তার ভাগ্নিকে নগেনকে কিছু সম্পত্তি এবং টাকা পয়সা লিখিয়ে দিয়ে যায়। তখন নগেনের একটু মামার প্রতি অন্যরকম ধারণা চলে আসে, যে সে মামাকে কখনো ভক্তি শ্রদ্ধাই করেনি, কিন্তু সে মামা তাকে অনেক টাকা সম্পত্তি দিয়ে গেছে। তখন সে স্বাভাবিকভাবে মামার কাছে সে সিদ্ধান্ত নিল, মামার কাছে সে ক্ষমা চাইবে। কিন্তু মামা তো মারা গিয়েছে, সেক্ষেত্রে মামার কাছে সে কিভাবে ক্ষমা চাইবে, এই জন্য সে একটু অনুশোচনায় ছিল। অনুশোচনায় থাকার পরে সে ঠিক করলো যে মামার যে ছবি বাঁধানো রয়েছে, সেই ছবির মধ্যে, সেই বাঁধানোর মধ্যে, সেই ছবিতে সে মামার কাছে ক্ষমা চাইবে। কিন্তু সবার সামনে সম্মুখে ক্ষমা চাওয়ার জন্য সে একটু লজ্জা বোধ করছিল। তখন সে ঠিক করেছে যে সবাই যখন ঘুমিয়ে যাবে রাতের অন্ধকারে, সে মামার ছবিটাতে গিয়ে মামার কাছে সে ক্ষমা চেয়ে নেবে। এখন মামার ছবিটা রাখা হয়েছে তাদের পারিবারিক লাইব্রেরি রুমে। সে লাইব্রেরি রুমটা কিন্তু অবহেলিত,
অবহেলিত বলতে আমরা স্বাভাবিকভাবে যে একটা স্টোর রুম ব্যবহার করি, যেখানে আমাদের পরিবার থেকে যে সকল সামগ্রী পেনশন পাই, মানে একেবারে বাজেয়াপ্ত বের করে দেওয়া হয়, সেরকম সামগ্রী আমরা সেই ঘরটাতে রাখি। ঠিক আছে, ঠিক সেরকম নগেন্দ্রেরও সেই স্টোর লাইব্রেরি রুমে টেবিল ভাঙা, চেয়ার ভাঙা, পুরনো ক্যালেন্ডার যেখানে অনেক আগের সাল এখনো বিরাজমান, সেরকম একটা রুমের মধ্যে তার মামার ছবি রাখা আছে। ঠিক আছে, সেখানে আবার ওই লাইব্রেরিটা হচ্ছে তার দাদা মশাইয়ের আমলে, তার মানে অনেক পুরনো। সেখানে ভেতরে একটা ব্যবসা বন্ধ স্বেচ্ছেদে একটা ভাব আছে রুমটার মধ্যে, পুরনো হওয়াতে দেওয়ালের বিভিন্ন বৈদ্যুতিক কানেকশনগুলো কিন্তু পুরনো। ঠিক আছে, পুরনো ঘরের বর্ণনা দেওয়ার অর্থই হচ্ছে এই জিনিসটা বোঝানোর জন্য। তোমরা কিন্তু এটা মাথায় আগে ওটা ক্লিয়ার করে নেবে। তারপরে সেই রুমটাতে ব্যবসা সেখানে সে গিয়ে তার প্রতি তার মামার লাইব্রেরি রুমে তার মামার ছবিটা কোথায় আছে তার জানা রয়েছে, অজানা নয়। সেজন্য সে রাতে আর লাইট জ্বালানো না, সে অন্ধকারে মামার রুমে গেল, লাইব্রেরি রুমে গেল, গিয়ে মামার ছবিটা কোথায় আছে, মামার ছবির ওখানে মামার পায়ে স্পর্শ করে সে ক্ষমা চাইতে গেল। সে ক্ষমা চাইতে যাওয়ার সাথে সাথে সমস্ত শরীরটা কেঁপে উঠে পড়ে সে অজ্ঞান হয়ে গেল। এই কথাগুলো কিন্তু আমি তোমাদেরকে যতটা স্বাভাবিকভাবে বলছি, নগেন কিন্তু পড়াশোনা ডাক্তারকে অত স্বাভাবিকভাবে বলতে পারছিল না, কারণ সে তখনও প্রচন্ড ভয়ের মধ্যে ছিল। তার মধ্যে একেবারে সত্যিকার ভাবে বিরাজমান যে মামা তাকে ঘৃণা করে, মামা তাকে কি ক্ষমা করেনি, এজন্য মৃত্যু বরণ করার পরেও মামা তার ছবিটা স্পর্শ তাকে করতে দিচ্ছে না। তার মনে খুব কষ্ট যে মামা তাকে মৃত্যু বরণ করার পরেও ক্ষমা করছে না। নগেনের মধ্যে আরেকটু কথা বলি, নগেনের মধ্যে যে একটা বদ্ধ ধারণা তৈরি হলো যে মানুষ তো মারা যাওয়ার পরেই সব জানতে পারে। তো ওর মধ্যে একটা জানা হয়ে গেল যে তার মামা মারা গিয়েছে বলেই তার মধ্যে সে যে মামাকে বলতে সুদ্ধা করতো না, এই বিষয়টা মামা জেনে গেছে, বুঝতে পেরেছে। এইটা ভেবে তার মধ্যে একটু খারাপ লাগছিল। সে অনবরত খারাপ লেগেই যাচ্ছে। ওখানে কিন্তু তার দাদা মশাইয়ের ছবি ছিল, তার দিদিমার ছবি ছিল, পাশে আরেক জায়গায় তার মামার ছবি ছিল, তিনটা ছবি ছিল, তিনটেই তোলচিত্রে। ঠিক আছে, তো সে কিছুতেই নিজেকে স্বাভাবিক পর্যায়ে আনতে পারছিল না, কারণ সে ঠিক করেছে তার মামার কাছ থেকে মাপই চাইবে। তো তখন সে ভাবলো যে আচ্ছা যাই হোক, রাতের বেলা গিয়েছি, মামা তো মাপ করেনি, তাহলে দিনের বেলা একসময় যাব। এখন ওই পর্যায়ে আসি, ও যে মামার থেকে যে হোঁচট খেয়ে পড়ে গেল, মাথা ঘুরিয়ে জ্ঞান হারিয়ে ফেললো, ওর জ্ঞানটা কিন্তু আর ফেরেনি, ফিরেছে সকালবেলা। ও যখন জ্ঞান ফিরে উঠে তখন দেখে সকালবেলা সে বাবার ছবির পাশে শুয়েছিল। ঠিক আছে, তারপর সে তারপরে এসে তার চিন্তা হলো যে আবার সে দিনের বেলায় গিয়ে তার মামার কাছে মাপ চাইবে। তাই সে দুপুর বেলায় আবার গেল মামার কাছে মাপ চাইতে। ঠিক আছে, তখন সে মামার ছবিটা ধরে যথারীতি বললো যে মামা আমাকে মাপ করে দাও, কিন্তু তখন তাকে কিন্তু মামা ধাক্কা দেয়নি। তখন সে ভাবলো যে যাক, মামা আমাকে মাফ করে দিয়েছে, এটা বলে সে স্বাভাবিকভাবে মনের একটা উৎফুল্লতা নিয়ে সে ফিরে আসলো। ফিরে আসার পরে একটু বসার পরে সে আবার ভাবলো মামা তো মারা গিয়েছে, দিনের আলোতে হয়তো মামা আমাকে দেখার ইয়া নাই, সম্ভাবনা নেই, সে তো আমাকে রাতের অন্ধকারে দেখবে, মানুষ মৃত্যুর পরে তো স্বাভাবিকভাবে দিনে দেখবে, এগুলো তার ভিতরে কাজ করছে। ঠিক আছে, সে তখন ভাবলো যে না, তাহলে আমাকে রাতের অন্ধকারে রাতের বেলায় যেতে হবে। তখন সে তার ওই খচখচ ভাবটা রয়ে গেল, সে আবার রাতের বেলায় গেল লাইট জ্বালিয়ে। ঠিক আছে, তোমরা কিন্তু বিষয়গুলো লক্ষ্য করবে, ও কখন কিভাবে যাচ্ছে এবং কি ঘটছে। ঠিক আছে, তোমাদের মধ্যে কিন্তু সাইন্টিফিক্যালি একটা কার্যক্রম কিন্তু ঘুরতে থাকবে, তোমরাও কিন্তু বুঝতে পারতেছো। তারপর সে আবার রাতের বেলায় যায়, রাতের বেলায় সে এবার আলো জ্বালিয়ে গিয়ে মামার ছবিকে স্পর্শ করে, সামান্য একটু কম্পন হয়েছিল, কিন্তু ওই পরিমাণ হাতে ধাক্কা দেওয়ার মতো কম্পন হয়নি। যতটুকু হয়েছে ও ভাবতেছে যে আমি তো আসলে অনেক ভয় পেলাম, ভয়ের কারণে হয়তো এই ধাক্কাটা আমার হতে পারে, তাই সে উড়িয়ে দিল বিষয়টাকে। উড়িয়ে দিয়ে সে আবার বলতে যাক, মামা তো আমাকে ক্ষমা করে দিয়েছে, এটা ভেবে সে আবার চলে আসলো। দরজায় আসার পরে আবার হোঁচট লাগলো তার, ওর মধ্যে খটখটানি কোনোভাবেই যাচ্ছে না। আবার দরজায় এসে সে ভাবলো মামা তো
আলোতে আমাকে দেখতে পাবে না, অন্ধকারে দেখতে পাবে। সেদিন তো মামা আমাকে ধাক্কা দিয়েছিল অন্ধকারে, তাহলে আমাকে কি করতে হবে, লাইটটা অফ করে দিতে হবে। সে আবার লাইটটাকে অফ করে দিল, অফ করে দিয়ে মামার ছবিটা সে ছুঁয়ে দেখলো, ঠিক আছে, ছুঁয়ে গেল মাপ চাওয়ার জন্য। তখন মামা তাকে সেই প্রথম রাতের মতো ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল, ঠিক আছে। তোমাদেরকে এত সুন্দর করে মজার করে পড়ে শোনাচ্ছি কেন, তোমাদের বিষয়টা আত্মস্থ করার জন্য, ঠিক আছে। তখন তাকে সে প্রথম রাতের মতো করে ধাক্কা দিয়ে ফেলে দিল। তখন সে জ্ঞান হারালো না, কিন্তু একটা হোঁচট খেয়ে আবার নিচে বসে পড়লো, চিন্তা করতে লাগলো, কি আশ্চর্য, মামা আমাকে মানে দিনের বেলা ঘন করে দিল, কিছুক্ষণ আগে আলোতে আমি ছুতে পারলাম, কিন্তু অন্ধকারে পারলাম না। ও কিছুতে আর মেনে নিতে পারছে না। পুরো ঘটনা কিন্তু আমি তোমাদেরকে যেভাবে বলছি, নগেনও ঠিক সেভাবে ভীত সন্তুষ্ট হয়ে কাকে বলছিল, ডাক্তার পরাশরকে, ঠিক আছে। ডাক্তার পরাশর শোনার পরে বলল, আচ্ছা ঠিক আছে, আগামীকাল রাতে 12টার পরে আমি তোমাদের বাসায় যাব, তোমার মামার ছবিটার সামনে তুমি বাইরে এসে আমাকে নিয়ে যাবে, ঠিক আছে। ঠিক কথা মতো ডাক্তার গেল নগেনদের বাড়িতে, তার মামার ছবির সামনে যাবে। স্বাভাবিকভাবে রাতের অন্ধকার, সেও কিন্তু নগেনদের বাড়ি, নগেনের মামার বাড়ির সম্পর্কে পরিচিত, যেহেতু ডাক্তার পরাশর নগেনের মামার বন্ধু ছিলেন, ঠিক আছে। তো লাইব্রেরি রুমটাও তার কাছে পরিচিত, ছবিটা কোথায় আছে সেটাও তার কাছে পরিচিত। এই ছবিটা কিন্তু অনেক আগেই বাঁধানো। এই জায়গায় একটা বিষয় পরিষ্কার করে নাও, লিখে রাখতে পারো, দাদা নগেনের দাদা মশাইয়ের এবং দিদিমার ছবিগুলো মৃত্যুর আগে, মৃত্যুর পরে বাঁধানো হয়েছে, আর মামার ছবিটা মৃত্যুর আগেই বাঁধানো হয়েছে, একটা মৃত্যুর পরে একটা মৃত্যুর আগে। এই কারণে নগেন বলতে চাচ্ছে যে মামা যেহেতু মৃত্যুর আগে তার ছবিটা শখ করে বানিয়েছে, এই জন্যই কি মামার প্রেতাত্মা হয়ে গেছে কিনা, এই ভয়টা নগেনের মধ্যে পড়ছিল, ঠিক আছে। নগেন একেবারে কনফার্ম ওই ছবিতে আছে, ঠিক আছে। একটা অবস্থা, সেও একটা ভাবে, সেও আসছে, সেও এসে আস্তে আস্তে করে সেই ছবিটা একটু ধরে দেয়, ঠিক আছে। ধরে দেখার সাথে সাথে আকু সেভাবে ছক্কা মেরে ফেলে দিল, ঠিক আছে। সে নিচে বসে গেল, চোখ পিটপিট করছে, তাকে বসে যাওয়া দেখে নগে তাড়াতাড়ি করে লাইট জ্বালিয়ে দিল, ঠিক আছে। লাইট জ্বালিয়ে দেওয়ার পরে তখন সে ডাক্তারের দিকে তাকিয়েছে, ডাক্তার তখন ছবিটার দিকে তাকিয়েছিল। এখানে কিন্তু রহস্য উদ্ঘাটন হয়ে যাবে, ঠিক আছে। পুরো গল্পটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে রহস্যটা বের করে দিচ্ছি। রহস্যটা হচ্ছে, ও যখন পড়ে গেল, ডাক্তার তখন বললো যে তুমি এত কিছু বললে আর এটা বললে না যে তোমার মামার ছবিটা রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে, এই তথ্যটা কেন আমাকে বললে না? তাহলে নগেনের মামার ছবিটা রূপার ফ্রেমে কি করা হয়েছিল, বাঁধানো হয়েছিল, তাই না? এখন রূপার ফ্রেমের কথা না বলাতে ডাক্তার পরাশর কিন্তু মামার ছবি সম্পর্কে আগে অবগত ছিল। তার আগে বাঁধানো ছিল মামার ছবিটা কিসের, কাছের একটা ফ্রেমের মধ্যে। তখন নগেনের মামা যখন মারা যায়, তখন নগেনের মামিমা পুরোনো একটা রূপার, তার দাদা মশাইয়ের একটা ছবির ফ্রেম ছিল রূপার, সেই ফ্রেমটাকে বের করে নগেনের ছবি মামার ছবির ফ্রেমে লাগিয়ে দিয়েছিল। এই তথ্যটা সে ডাক্তার পরাশরকে দেয়নি। তখন সে বলল যে দিনের বেলায় তুমি যখন, তখন ছিল মেন সুইচ অফ, মেন সুইচ অফ থাকার কারণে বৈদ্যুতিক সার্কিটের কাজটা হয়নি, যার জন্য সে মামার ছবিটা যখন ছুঁয়েছে তখন তাকে বৈদ্যুতিক করে নাই, বুঝতে পেরেছো? আর রাতের বেলায় যখন সে গিয়েছে তখন লাইট জ্বলছিল, যার জন্য বৈদ্যুতিক প্রবাহমান ছিল, তাই তাকে অল্প পরিমাণ শক করেছে, বেশি করেনি। আর যখন সে মাঝ রাতে লাইট অফ করে গিয়েছিল, তখন সব লাইট অফ থাকার কারণে বৈদ্যুতিক প্রবাহমানটা কি হচ্ছিল, সে রূপার ফ্রেমের মধ্যে এসে স্থির ছিল, যার জন্য সে ফ্রেমটা ধরার সাথে সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছিল। কারণ তামার তারের মধ্যে বৈদ্যুতিক সার্কিটটা দ্রুত চলাচল করে, ঠিক আছে। তার মানে এখানে তড়িৎ তাপত একটা প্রবাহ রয়েছে। এই
রূপার ফ্রেমে কথা না বলাতে ডাক্তার আগে বিষয়টা বুঝতে পারেনি, সচক্ষে এসে সরজমিনে দেখে তখন সে বুঝতে পারল। ঠিক আছে, দেখেছো বৈদ্যুতিক একটা ব্যাখ্যা রয়েছে, অথচ নগেনের মধ্যে তার মামা মারা যাওয়ার আগেই ছবিটা বাঁধানোতে তার মামা প্রেতাত্মা হয়ে গেছে। আচ্ছা, ছবিটার মধ্যে আবার তার মামা তো ভাই পড়াশোনাটা ছেড়ে এক ইঞ্জিনিয়ার ছিল, আবার ঠিক আছে, যার জন্য কারেন্টের তারে ছবির মধ্যে আগে বিদ্যুৎ প্রবাহটা চলছিল। আর যদি ছবির ফ্রেমে রূপার ফ্রেমের পিছনে একটু কাঠের একটা অংশ থাকার কারণে তাদের বিদ্যুৎ বিলটা অত বেশি উঠে নেয়। যদি কাঠের একটা টুকরো না থাকতো তাহলে তাদের বিদ্যুৎ বিল কিন্তু অহরহ বেড়ে যেত। তখন দেখা যেত যে বৈদ্যুতিক রোগ এসে উদ্ঘাটন করতে গিয়ে তখন এই তথ্যটা হয়তো বের হয়ে আসতো। এই কাঠের টুকরা থাকার কারণে বৈদ্যুতিক প্রবাহটা ঠিক ছিল বিধায় ওরা কখনই সেটা বুঝতে পারে নাই। ঠিক আছে, এই জন্য পড়াশোনার ডাক্তার তখন নগেনকে পুরো বৈদ্যুতিকভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিল যে কিভাবে মানুষ মানুষ কুসংস্কারে আচ্ছন্ন থাকে। ঠিক আছে, তাহলে কুসংস্কার আমাদের কিভাবে আচ্ছন্ন করে রাখে, বৈদ্যুতিক একটা ব্যাখ্যা দিয়ে বিজ্ঞানসম্মত একটা বুদ্ধি দিয়ে তাকে বুঝিয়ে দিল। তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। আসলে প্রথমে কিন্তু একটা ভয় ভয় ছিল যে আসলে ছবিটার মধ্যে ভূত আসছে কিনা, নগেনের মতো তোমরাও ভীত ছিলে, তাই না? ভীত ছিলে। এখন দেখো কিছু আমার মতে তোমরা এখন তলচিন্তা ভূত সম্পর্কে পুরোটাই অবগত হয়েছে, তাই না? ঠিক আছে, এবার কিছু শব্দার্থ আমরা পড়ি, তাহলে আমরা বিষয়টাকে আরেকটু বুঝতে পারবো। তার আগে আচ্ছা, সব শেষে আমি তোমাদেরকে বলবো প্রকাণ্ড। প্রকাণ্ড অর্থ কি? প্রকাণ্ড অর্থ কি? প্রকাণ্ড 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 অর্থ হচ্ছে বৃহৎ, মানে বড়, বৃহৎ। ঠিক আছে, প্রকাণ্ড অর্থ হচ্ছে বৃহৎ। তারপরে বিব্রত, বিব্রত, বিব্রত হচ্ছে ব্যাকুল, বিব্রত হচ্ছে ব্যাকুল। ঠিক আছে, বিব্রত হচ্ছে ব্যাকুল। তারপরে শ্রাদ্ধ আমি আগে মৃত ব্যক্তির জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য হিন্দু আচার বা শাস্ত্রীয় একটা অনুষ্ঠান। কুইল, কুইল হচ্ছে শেষ ইচ্ছে, ইচ্ছে মাত্র, ইচ্ছে পত্র। ঠিক আছে, শেষ ইচ্ছে করে মৃত্যুর আগে কাউকে কিছু দিয়ে যাওয়াটাকে কুইল বলা হচ্ছে। ঠিক আছে, অশরীরী মানে দেহহীন বা শরীরহীন বা নিরাকার। অশরীরী মানে নিরাকার। ঠিক আছে, এই যে কিছু ইম্পর্টেন্ট কিছু শব্দার্থ পড়লে তোমাদের জন্য এটা বুঝতে আরো সহজ হবে। ছলনা মানে কপটতা, ছলনা। ঠিক আছে, কি ভূতের একটা গল্প তোমাদেরকে পড়ে একটা একটা বিজ্ঞানসম্মত একটা ব্যাখ্যা দিলাম। এবার একটা ছোট্ট একটা গল্প বলি, গল্পটা আমারই আমার সাথেই হচ্ছে। সেখানে সেখানে যে একটা বিজ্ঞানসম্মত একটা ব্যাখ্যা আছে সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, আমার একটা লাইট আছে, লাইটটা হচ্ছে রাতের বেলায় যখন আমি লাইটটা সবগুলো সুইচ অফ করে, সব লাইট অফ করে আমরা ঘুমিয়ে পড়ি, মাঝরাতে হঠাৎ করে লাইটটা জ্বলে ওঠে। ঠিক আছে, এখন যদি কেউ বলে যেহেতু লাইটের সুইচ অফ, তারপরে আমরা সবাই কেউ তো আর উঠে সুইচটা না দেওয়া পর্যন্ত লাইটটা জ্বলার কথা না, সে হঠাৎ করে লাইটটা জ্বলে উঠলো কেন? নিশ্চয়ই ভূত এসে জ্বালিয়েছে, তাই না? আসলে কি ভূত এসে জ্বালিয়েছে? না, এটার একটা ব্যাখ্যা হচ্ছে আসলে সুইচ বোর্ডের হয়তো সমস্যাটা আমি এখনো সমাধান করিনি, কিন্তু আমার মধ্যে ব্যাখ্যাটা রয়েছে যে সুইচ বোর্ডের হয়তো কোনো সমস্যার কারণে লাইটটা কোথাও গিয়ে মাঝরাতে হয়তো সুইচের কারণে লাইটটা আবার জ্বলে উঠছে। ঠিক আছে, আবার অটোমেটিক্যালি কিন্তু সে আলোটা কমে 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 সে বন্ধ হয়ে যাচ্ছে।
আবার কোনো কারণে আবার তীব্র আকারে জ্বলে উঠছে, আবার কমে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন যদি এখানে যে কোনো যৌক্তিক বিজ্ঞানসম্মত ব্যাখ্যা না থাকে, তাহলে নিশ্চয়ই তোমরা হয়তো মনে করবে যে এটা ভূত জ্বালিয়েছে, কি তাই না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমাদের জীবনে তোমরা সবসময় সব জায়গায় কিন্তু সব ধরনের একটা যৌক্তিক ব্যাখ্যা থাকে, সেটা মাথায় রাখবে। কোনো কুসংস্কারকে কখনোই মাথায় প্রশ্রয় দিবে না। এই গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে হঠাৎ করে রাতের বেলা দূরে কোথাও আগুন দেখা যাচ্ছে, তখন সবাই বলছে যে ওখানে মনে হয় ভূতের ঘর আছে, তাই ভূত ওখানে ইয়ে করছে। আসলে কিন্তু তা না। সেখানে হয়তো দেখা যাবে যে অতিরিক্ত গ্যাসের কারণে সেখানে একটু প্রদাহ হচ্ছে, তাই আগুন জ্বলে উঠছে, আগুন দেখা যাচ্ছে। ঠিক আছে? এর প্রত্যেকটা জায়গায় আসলে একটা যৌক্তিক ব্যাখ্যা থাকে, সেখানে তোমরা কখনো কুসংস্কারে আবদ্ধ হবে না, নিজেরাও হবে না, অন্যদেরকেও হতে দিবে না। ঠিক আছে? তবে ব্যাখ্যাটা খোঁজার চেষ্টা করবে। আর তোমরা সবাই বুদ্ধিদীপ্ত, আমার ধারণা। আর একটা ব্যাখ্যা যখন খুঁজতে যাবে, দেখবে যে সৃজনশীল অনেক কিছু তোমাদের মাথায় খেলতে থাকবে, তখন আরো নতুন নতুন কিছু তোমরা শিখতে পারবে। ঠিক আছে? গল্পটাও ছোট গল্পটাও এখানে শেষ হলো। সুন্দর একটা গল্প দিয়েও তোমাদেরকে বোঝালাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কিছু শব্দার্থ বুঝিয়ে দিয়েছি। তাহলে চলচ্চিত্র ভূতটা আসলে আমার নিজেরও অনেক মজা লাগে, আরো বেশি মজা লাগে। প্রথমে জানি না কতটুকু ইয়ে করতে পেরেছি। ক্লাসের সামনাসামনি আমি যখনই পড়ি, একটা পরিবেশ নিয়ে আমরা গল্পটা পড়তে আসলে ভালো লাগে। ঠিক আছে? গল্প জিনিসটাই আসলে মজা দেয়। যত বিষয়টা গর্ভে গিয়ে পড়া যায়, ততটা সুন্দর করে সেটা দুস্থ করা যায়। ঠিক আছে? তুমি আবার নিজেরা গল্পটা নিজের মতো করে আবার একটু পড়ে নিবে। আর আমি যে বিষয়গুলো নোট করতে বলেছি সেগুলো তো অবশ্যই নোট করেছো, সেগুলো খাতার বইয়ের উপরে সুন্দর করে পেন্সিল দিয়ে লিখে রাখবে, যাতে পরীক্ষার সময় এক নজরে দেখে যেতে পারো। ঠিক আছে? আবার পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে, বছর শেষ, পুরো বইয়ের প্রত্যেকটা গল্প, নাটক, উপন্যাস আমি ভালো করে চেষ্টা করেছি পড়ে বোঝাতে। এটা আমার তরফ থেকে এটা বাকি ছিল, এই জন্য আমি এটাও আজকে শেষ করে দিলাম। তাহলে আশা করি তোমরা প্রত্যেকটা গল্প এবং কবিতা সম্পর্কে, নাটক সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা শেষ। তবে আমার অনুরোধ থাকবে, প্রত্যেকটা আবার নিজের মতো করে তোমরা নিজেরা পড়বে। ঠিক আছে? পাঠ পরিচিতিটা পড়ে মূল ভাবগুলো বোঝার চেষ্টা করবে, এবং সেই পাঠে শব্দার্থগুলো একটু দেখে নেবে। শব্দার্থ এবং পাঠ পরিচিতিটা দেখে নিলে সৃজনশীলটা বুঝতে পারবে, লিখতে পারবে, এবং ওই গল্পটা সম্পর্কে ধারণা হবে। প্রত্যেকটা গল্পের একটা মূল তথ্য রয়েছে, একটা গভীর একটা জ্ঞানমূলক একটা তথ্য থাকে, সেই তথ্যটাকে বের করে আনার চেষ্টা করবে। ঠিক আছে? আর নিজেরা না পড়লে, অন্যে পড়লে হয়তো শুনলে যতটা সহজতর হয়, তার চেয়ে বেশি সহজতর হবে তুমি যদি নিজে পড়ো। ঠিক আছে? তুমি যদি নিজে পড়ো, তোমার কাছে আরো বিষয়টা পরিষ্কার হবে। এই জন্য সবাইকে নিজে পড়ার আহ্বান জানিয়ে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ঠিক আছে? খুদা হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম। খুদা হাফেজ, ভালো থেকো।